নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হেলথ প্লাস। আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করি আমরা। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতি বদলাচ্ছে। আমরা রোজ জানতে পারি কত আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে চিকিৎসার পদ্ধতি প্রতিনিয়ত বদলে চলেছে। সে কারণেই আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সুরাহা পাওয়ার চেষ্টা করি যে আপনারা কিভাবে ভালো থাকেন। আজকে এমন একটা বিষয় নিয়ে বা এমন একটা জটিল রোগ নিয়ে কথা বলতে চলেছি যেটা নিয়ে আমরা হয়তো খুব একটা অবগত নই। দেখুন, থাইরয়েড এখন ঘরে ঘরে, কিন্তু থাইরয়েড ক্যান্সার সেটা কি, বা এর চিকিৎসা কিভাবে হচ্ছে, কিভাবে সেরে উঠতে পারি আমরা, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কিঞ্জল শঙ্কর মজুমদার, হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, নারায়ণা RN টেগর হসপিটাল, মুকুন্দপুর। আপনার থেকে শুরুতে যে প্রশ্নটা আমার জানার ইচ্ছে রইল যে সময়ের সঙ্গে সঙ্গে এই থাইরয়েড ক্যান্সার আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে ইদানিংকালে একটু বেশি শুনতে পাচ্ছি। যদি একটু স্ট্র্যাটেজিটা বলেন, এপিডেমিওলজিটা একটু যদি আমাদের সামনে রাখেন। সো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টু স্টার্ট দিস ডিসকাশন। সো বেসিক্যালি আজ থেকে 20-25 বছর আগে যেরকম থাইরয়েড ক্যান্সারের এপিডেমিওলজি ছিল, অবভিয়াসলি আজকে সেটা নেই। তো থাইরয়েড ক্যান্সারের যে মোস্ট কমন দুটো ক্যান্সার আমরা টাইপ পাই, সেটা একটা হচ্ছে প্যাপিলারি ক্যান্সার, একটা ফলিকুলার ক্যান্সার। তো 20-25 বছর আগে বা আরও ধরে নিন 30 বছর আগে ফলিকুলার ক্যান্সারটা ভারতবর্ষে বেশি ছিল, কারণ এই ক্যান্সারটা সামহাও যখন লবণে আমাদের আয়োডিনের কম ছিল, সেই সময়টা বা আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য এই টাইপের ক্যান্সারটা বেশি হতো। প্রথমে একটা বিনাইন লিশন হতো, তারপরে পুরো একটা বড় সোয়েলিং আসতো, যেটা আমরা ঘরে ঘরে দেখতে পেতাম, তারপরে সেখান থেকে ক্যান্সার হওয়া। তো এই জিনিসটাকে ফলিকুলার ক্যান্সার বলতো। এবারে যখন এই জিনিসটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা এরা শুরু করলো যে না, আমরা সবথেকে সুরাহা যেটা সবথেকে ইজি ওয়ে হচ্ছে এই জিনিসটার থেকে, যে লবণে আয়োডিন অ্যাড করে দেওয়া হলো। এবার লবণে আয়োডিন অ্যাড করার জন্য যেটা হলো, আস্তে আস্তে এই ফলিকুলার থাইরয়েড ক্যান্সারটা কমা শুরু করলো। তার জায়গায় কি বেরিয়ে এসলো? প্যাপিলারি ক্যান্সার। তো এখন যেটা দেখা গেছে, যেটা 30-40 বছর আগে যে ফলিকুলার ক্যান্সারটা ইন্ডিয়াতে বেশি ছিল, এখন সেটা না হয় প্যাপিলারি ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন ওয়ান, ফলোড বাই ফলিকুলার ক্যান্সার। এবং এটা শুধু ইন্ডিয়া নয়, এবং এটা প্রত্যেকটা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা যাই, এখন ওয়ার্ল্ড ওয়াইডই এই প্যাপিলারি ক্যান্সার অলমোস্ট 90% থাইরয়েড ক্যান্সার আর প্যাপিলারি ক্যান্সারস। কিন্তু ইদানিংকালে এই থাইরয়েড ক্যান্সার দেখছি বেড়ে চলেছে, এটার পিছনে কারণ কি রয়েছে? এতটা কেন পরিমাণে বাড়ছে? সো এটা হচ্ছে দুটো কারণ মেইনলি। এবার আমরা এটা সবাই দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ক্যান্সার, ওভারঅল ক্যান্সারেরই একটা বেড়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে। তো ফার্স্ট কারণ ইজ অবভিয়াসলি ক্যান্সার একটা লাইফস্টাইল ডিজিজ। সো এই লাইফস্টাইলটা আমাদের যেটা চেঞ্জ হয়েছে লাস্ট 30-40 বছর ধরে, অবভিয়াসলি ক্যান্সারটাও সেইভাবে আস্তে আস্তে বেড়ে চলেছে। সেকেন্ড যে জিনিসটা আসছে ক্যান্সারের এখানে, যার জন্য যেটা প্যাপিলারি ক্যান্সার আমি বেশি করে বলবো, কারণ অবভিয়াসলি 10 জনের মধ্যে 9 জনের পেশেন্টের আমরা এটাই পাচ্ছি। তো আমাদের মেন ডিসকাশনটা এটার অ্যারাউন্ডেই রিভলভ হয়। প্যাপিলারি ক্যান্সারের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার, যেটাও আমরা এখন পারিপার্শ্বিক অবস্থায় বুঝতে পারছি যে কীভাবে রেডিয়েশন এক্সপোজার হচ্ছে আমাদের। আর 2 নম্বর হচ্ছে কিছুটা জেনেটিক। কারণ ক্যান্সারের আলটিমেটলি শুরু হয় একটা কোষ থেকে। তো সেই কোষটায় কোনো জেনেটিক অল্টারেশন সেটা সবসময় যেটা প্রথম স্পার্কটা সেখান থেকে শুরু হয়। তো জেনেটিক্স এবং হচ্ছে তার সঙ্গে রেডিয়েশন এক্সপোজার, এই দুটো হচ্ছে মেইন কারণ। তৃতীয় খুব কারণ হচ্ছে, যেটা বেসিক্যালি আমরা বলে থাকি, যেটা কিছুটা জেনেটিক্সের সঙ্গে রিলেটেড, হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। এটা আপনারা সবসময় দেখবেন, অনেক আমরা দেখে থাকি যে একটা ফ্যামিলিতে থাইরয়েড ক্যান্সার সেটা একটা ফ্যামিলিতে চলে, যে বংশাণু পরম্পরায় একটা থাইরয়েড ক্যান্সারের একটা হিস্ট্রি থাকে। তো এটা থার্ড রিজন। 3টে কারণ এক্ষেত্রে সামনে এলো। কিন্তু ডক্টর, একটা বিষয় এটা আমরা সবাই মেনে নিই, ক্যান্সার শুনলেই আমরা ভেঙে পড়ি। এটা এমন একটা রোগ যেটা শুনলেই হয়তো মানুষ ওখানে অর্ধেকটা শেষ হয়েছে। কিন্তু থাইরয়েড ক্যান্সার, এটা কি চিন্তার? টু বি অনেস্ট, হ্যাঁ এবং না। তো আমি প্রথমে ভালো জিনিসটা বলি, যেটা হচ্ছে না। কেন না? কারণ থাইরয়েড ক্যান্সার, যেটা আমি আপনাকে বললাম, প্যাপিলারি ক্যান্সার, যেটা এখন 10 জনের মধ্যে 9 জন রোগীর দেখা যায়, খুব ভালো প্রগনোসিস। তো আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম, তো যেরকম আমরা ঠাট্টা করতে থাকি, তো সেরকমভাবে আমাদের টিচাররা করতেন যে ভগবান যদি কোনো দিন এরকম বলে যে না তোমার ক্যান্সার হবেই, তাহলে তুমি কি চুজ করবে? তো আমাদের উত্তর আসছে যে প্যাপিলারি ক্যান্সার থাইরয়েড। কারণ হচ্ছে এই ক্যান্সারটা যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হয়, 20 ইয়ার্সের সার্ভাইভ। আমরা সবসময় ক্যান্সারে যে
কিওর বা ক্যান্সার চিকিৎসা কতটা সফল সেটা সবসময় সার্ভাইভাল দিয়ে ডিসাইড করি। কিছু ক্যান্সারের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রে এটা হয় 5 বছরে কত % পেশেন্ট সার্ভাইভ করছে আফটার দিস ট্রিটমেন্ট, সেটা আমাদের বেঞ্চমার্ক। প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারের জন্য সেই সার্ভাইভালটা 20 বছরের। তো 20 বছরের সার্ভাইভাল স্ট্যাটিস্টিক্স যেটা বলে এখন, সেটা হচ্ছে প্রায় 90 থেকে 95%, হুইচ ইজ হিউজ। মানে আমি যদি থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট, প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট আজকে ট্রিটমেন্ট হয়, 100 জন পেশেন্টের মধ্যে 20 বছর পরে 95 জন পেশেন্ট, 90 থেকে 95 জন পেশেন্ট একদম ডিজিজ ফ্রি বেঁচে থাকবেন, স্বাভাবিক জীবন। স্বাভাবিক জীবন। এবার আসি কেন হ্যাঁ বলেছিলাম, কারণ প্যাপিলারি ক্যান্সার থাইরয়েড বাদে একটা সামান্য একটা পার্সেন্টেজ, 2% 3% কিছু ক্যান্সার হয় যেটা খুব র্যাপিডলি গ্রোয়িং, যেটাকে আমরা অ্যানাপ্লাস্টিক ক্যান্সার বলি। অ্যানাপ্লাস্টিক ক্যান্সারটা হচ্ছে চিন্তার বিষয়, এবং সেক্ষেত্রেই যেখানে হয় যে মানে এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করা, সেখানেই আমাদের বিশেষজ্ঞদের যে রোলটা মেনলি, সেটা আমরা তখন সেই এটায় আসি যে না, এটা প্যাপিলারি ক্যান্সার, এটার প্রগনোসিস ভালো, এটা অ্যানাপ্লাস্টিক ক্যান্সার মনে হচ্ছে, সেটা বিভিন্ন রকমই আছে। তো সেটার এক একটা ট্রিটমেন্ট ডিসিশন তখন চেঞ্জ হতে থাকে। কিন্তু একজন পেশেন্ট সে বুঝবে কি করে যে আমার এই অবস্থা হয়েছে বা আমার থাইরয়েড ক্যান্সার হয়েছে, মানে কোন পর্যায়ে গিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেবে? সো দেখুন, থাইরয়েড গ্ল্যান্ড আমরা সবাই জানি যে আমাদের গলার এই শ্বাসনালীর সামনেই থাকে। তো এটা খুব ইজি বোঝা, কারণ আমরা দৈনন্দিন জীবনে হেড অ্যান্ড নেক এমন একটা পার্ট যেটা আমরা জেনারেলি কিন্তু কভার করে রাখি না, হুইচ ইজ আ পার্ট অফ আওয়ার আইডেন্টিটি অলসো। তো আমরা সবসময় কিন্তু এই নিজেদের চেহারা বা গলার দিকটা আমরা সবসময় আয়নার দিকে দেখতে থাকি। ঠিক। তো যে কোনো রকম গলায় সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস বা সবথেকে কমন হচ্ছে গলার সামনে একটা ফোলা, এবং সেই ফোলাটা যেটা ঢোক গেলার সময় ওপর নিচ করছে, কিন্তু জিভ বার করার সময় ওপর নিচ করছে না। তো কোনো রকম ফোলা যেটা অস্বাভাবিক একটা ফোলা অনেক দিন ধরে আছে, আর ক্যান্সার সবসময় কিন্তু একদিনে বাড়ে না, স্লো গ্রোয়িং, 3 মাস 4 মাস 5 মাস এরকম সময় নেবে যে একটা ফোলা দেখেছি আমি আস্তে আস্তে বাড়ছে, যেটা ঢোক গেলার সময় ওপর নিচ করছে। এটা হচ্ছে ফার্স্ট এবং সবথেকে কমন সাইন। এছাড়াও গলার অন্য কোনো গ্ল্যান্ড যদি ফুলে থাকে, বিশেষত এটা যেটা দেখা যায় ইয়াং ফিমেলদের বেশি হয় প্যাপিলারি ক্যান্সার থাইরয়েড। এটা এমন একটা ক্যান্সার যেখানে মানে কিছু ক্যান্সারই আছে বডিতে আমাদের যেখানে জেনারেলি ফিমেল প্রিডিসপোজিশন বেশি, অন্যান্য ম্যাক্সিমাম ক্যান্সার আমরা যেগুলো ট্রিট করি মেল প্রিডিসপোজিশন বেশি হয়, মানে ছেলেদের বেশি দেখা যায়। এটা হচ্ছে ইয়াং এবং ফিমেল এদের বেশি দেখা যায়। তো গলায় ফোলা অস্বাভাবিক একটা কিছু, খুব অ্যাডভান্স স্টেজে যদি ধরা পড়ে তাহলে স্বরনালী যেহেতু আমাদের ক্যান্সার মানে থাইরয়েডের পাশেই থাকে, তোর নার্ভগুলো থাইরয়েডের সঙ্গে লেগে থাকে। তো সেক্ষেত্রে আওয়াজ বসে যাওয়া বা ঢোক গিলতে কষ্ট হওয়া, এগুলো কিছুটা অ্যাডভান্স থাইরয়েড ক্যান্সার। ইনিশিয়াল স্টেজে এগুলো আসবে, ইনিশিয়াল স্টেজে ফোলা আসবে, কিন্তু অনেক দিন ধরে যদি নেগলেক্ট করা হয় তাহলে যখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন এই নার্ভগুলো বা আমাদের যে ফুড পাইপটা আছে ওটা শ্বাসনালীর পেছনে থাকে, সেটাই যখন ক্যান্সারটা ধরে ফেলে তখন এই অ্যাডভান্স সিমটমগুলো আসে, শ্বাস নিতে কষ্ট, ঢোক গিলতে কষ্ট বা হঠাৎ করে গলা বসে যাওয়া। আচ্ছা, সিমটমসগুলো তো জানলাম, কিন্তু একজন যারা দেখলো আমার এই সিমটমসগুলো রয়েছে, কোন চিকিৎসকের কাছে যাবেন সেটা কি করে বুঝবেন, মানে কার কাছে যাওয়া উচিত? সো থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা মেনলি দুজন সার্জন মানে দুজন চিকিৎসক করেন। একজন হচ্ছেন যারা মেডিকেল পার্টটা দেখে, যাদের এন্ডোক্রিনোলজিস্ট বলা হয়। আরেকজন পার্ট হচ্ছে যারা থাইরয়েড সার্জন বা হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, যারা সার্জিক্যাল পার্টটা দেখে। তো আমি নিজে একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, তো আমি সার্জিক্যাল পার্টটা দেখি। এবার থাইরয়েডের বিভিন্ন রকম সব ফোলাই যে ক্যান্সার সেরকম নয়, তো সেটাই একজন বিশেষজ্ঞর কাছে গিয়ে আগে প্রথমে দেখতে হয় যে বেসিক্যালি এটা মেডিকেলি কিওর করা সম্ভব। যেরকম ধরুন আমরা যেটা খুব কমন শুনি হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, যে থাইরয়েডের ট্যাবলেট খাচ্ছে, খুব কমন। মানে আমাদের মায়েদের এজের যত মহিলারা আছেন দেখবেন খুব প্রিভ্যালেন্ট এই জিনিসটা, যে থাইরয়েডের হরমোনের ট্যাবলেট খায় ঠিক হয়ে যায়। এটা কমপ্লিটলি একটা মেডিকেল অসুখ। হাইপোথাইরয়েডিজমে কোনো রকম সার্জারির দরকার নেই। এবার এই জিনিসগুলো একজন এন্ডোক্রিনোলজিস্টরা ট্রিট করেন। অন দ্য কন্ট্রারি, যেটা আমরা দেখি যে থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েডের টিউমার, এটা প্রাইমারিলি একটা সার্জিক্যাল ডিজিজ। সেখানে যখন এই ডিজিজটা ডায়াগনোজ হচ্ছে যে ক্যান্সার আছে বা অন্য কোনো টিউমার আছে, নন ক্যান্সারাস টিউমার আছে যেটাকে সার্জিক্যালি বাদ দিতে হবে, তো সেক্ষেত্রে হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন বা থাইরয়েড সার্জনরা পিকচারে আসেন। তো মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য আমি এটাই বলতে পারি যে আপনারা যে কোনো কারোর কাছেই প্রথমে যেতে পারেন। যদি ইনিশিয়াল স্ক্রিনিংয়ের পরে যদি হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জনের মনে হয় যে না এটা মেডিকেল অসুখ, অবভিয়াসলি তিনি সার্জারি না করে এন্ডোক্রিনোলজিস্টের কাছে রেফার করে দেবেন। আর যদি আপনার এন্ডোক্রিনোলজিস্টের কাছে যান তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে যদি এটা মানে
সার্জিক্যাল কোনো ডিজিজ হয় তো অবভিয়াসলি তারা তখন সার্জনের কাছে রেফার করে দেবেন। তো এনি এন্ডোক্রিনোলজিস্ট বা হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন বা থাইরয়েড সার্জনের কাছে যে কারোর কাছে আপনারা এই রোগের নিয়ে গেলে পরে যে কোনো ট্রিটমেন্ট সম্ভব। এক্ষেত্রে থাইরয়েড নোডিউল যাদের হচ্ছে তারা কি করবেন? সো থাইরয়েড নোডিউলটা হচ্ছে যেটা বেসিক্যালি যেখানে আমরা টিউমার বলে থাকি। তো থাইরয়েড নোডিউল হচ্ছে ইনিশিয়াল প্রেজেন্টেশন, যেটা আমি বললাম যে গলার সামনে একটা অস্বাভাবিক ফোলা যেটা ঢোক গেলার সময় ওপর নিচে করছে। তো থাইরয়েড নোডিউল মানে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়া না, থাইরয়েডের মধ্যে স্পেসিফিক একটা ছোট্ট টিউমার বা গ্ল্যান্ড দেখা যাওয়া। ইউজুয়ালি এই টাইপের জিনিসগুলোকে আমরা সবসময় মানে ইউজুয়ালি এটা সার্জিক্যাল হয়। তো সেক্ষেত্রে যখন এই টাইপের পেশেন্টরা আসে তখন একটা প্রপার পদ্ধতিতে তাদের টেস্ট করে নেওয়া হয়, যেন আলট্রাসাউন্ড করা হলো, একটা এফএনএসি করানো হলো এবং থাইরয়েড ফাংশন টেস্ট করানো হলো। এটা হচ্ছে প্রাইমারি রিকুইজাইট। এবার এই তিনটে করার পরে তখন আমরা ডিসিশন নিই যে আমরা এরপরে কি ট্রিটমেন্ট ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং ইউএসজিতে আর এফএনএসিতে কিছু গ্রেডিং সিস্টেমও পাওয়া যায়। ইউএসজিটাকে আমরা বলি টাইরয়েডস ক্যাটাগরাইজেশন, আর এফএনএসিটা যেটা আমরা বলি সেটাকে বলি বেথেসডা ক্যাটাগরাইজেশন। তো এই প্রত্যেকটা ক্যাটাগরির সঙ্গে সঙ্গে যেমন ক্যাটাগরি 1-এ হচ্ছে ক্যান্সারের রিস্ক 0-3%, সেরকম ক্যাটাগরি 5-এ যখন চলে আসবে ক্যান্সারের রিস্ক 97%। তো এরকমভাবে বাড়তে থাকে। তো সেই হিসাবে আমরা তখন ট্রিটমেন্টটাকেও স্ট্র্যাটিফিকেশন করি। অস্ত্রোপচার কখন প্রয়োজন, অপারেশনের দরকার আছে কিনা সেটা কি করে, কখন মানে কোন স্টেজে গেলে বোঝা যায়? সো স্টেজ যে কোনো স্টেজে থাইরয়েড ক্যান্সারের প্রাইমারি চিকিৎসা সার্জিক্যাল সব সময়। সার্জারি যদি না করা যায় তার মানে ডিজিজটা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যেখানে আমাকে থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে সঙ্গে এমন কিছু, যেরকম ধরুন আমি বললাম যে স্বরনালীটা পেছনে, তো স্বরনালীটাকে ধরে নিয়েছে বা খাদ্যনালীটাকে ধরে নিয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে জেনারেলি খুব অ্যাডভান্স স্টেজে সার্জারি করা যাচ্ছে না, বা অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার যেটা আমরা বলি। তো এই ক্ষেত্রে মানে সার্জারি করা যাচ্ছে না জিনিসটা হচ্ছে খারাপ। কারণ টু বি অনেস্ট থাইরয়েড ক্যান্সারের মেইন চিকিৎসা সার্জারি। এই যে আমি কিওর রেটটা বললাম যে 95%, পুরোটাই ডিপেন্ড করে হাউ গুড দ্য সার্জারি ওয়াজ ডান অ্যাট দ্য ফার্স্ট অ্যাটেম্পট। কারণ থাইরয়েড চিকিৎসার মেন যে দুজন মানে ক্যান্সারের নিয়ে আমি বলছি যে মেন দুজন যে ডাক্তার চিকিৎসা করেন, একটা হচ্ছে সার্জন, আরেকজন হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ফিজিশিয়ান। নিউক্লিয়ার মেডিসিন ফিজিশিয়ান বেসিক্যালি রেডিওআয়োডিন অ্যাবলেশন বলে একটা ট্রিটমেন্ট হয়, যেটা দেওয়া হয় মুখ দিয়ে রেডিওআয়োডিন দেওয়ার পরে সেটা বিভিন্ন শরীরে ছড়িয়ে যেখানে যেখানে থাইরয়েড সেল আছে ঢুকে সেই জিনিসগুলো ধ্বংস করে ভেতর থেকে। এবার এটা সবসময় দেখা গেছে যে নিউক্লিয়ার আগে যদি আমি থাইরয়েড সার্জারিটা না করি বা থাইরয়েড গ্ল্যান্ডটা যদি সার্জারি না করা যায়, বাকি বডিতে যেখানে যেখানে এই অসুখটা ছড়িয়ে আছে নিউক্লিয়ার মেডিসিনের এই রেডিও আয়োডিন যে ওষুধটা সেটা সেসব জায়গায় ছড়ায় না, শুধু থাইরয়েডের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। তো সার্জারিটা খুব ইম্পর্ট্যান্ট। সার্জারি যদি করা যায় তাহলেই একমাত্র আমি যে স্ট্যাটিস্টিক্সটা আমার বললাম যে প্রায় 90-95% কিওরেড প্যাপিলারি সিয়ের জন্য, সেটা একমাত্র তখন ভ্যালিড হয়। যখন এটা করা যায় না তখন বেসিক্যালি এই পার্সেন্টেজটা আস্তে আস্তে ড্রপ করা শুরু করে। সার্জারির অনেকগুলো প্রসেস আছে, যেমন আমরা একটা শুনে থাকি, আমি একটু সেই বিষয়টা আপনার থেকে ক্লিয়ার করতে চাইব, সেটা হচ্ছে রিমোট অ্যাক্সেস থাইরয়েড সার্জারি। মানে এটা কিভাবে হচ্ছে? সো যেটা আপনি প্রথম শুরু করলেন যে কিভাবে ইভলভ হয়েছে, সো সার্জারিও লাস্ট 20 বছরে টু বি অনেস্ট উইথ টেকনোলজিস কামিং ইন, জিনিসগুলো খুব এন্ডোস্কোপি, রোবটিক্স, এগুলো যখন আস্তে আস্তে এসছে, আমরা সার্জনরা যারা এগুলোতে ট্রেন্ড হয়েছি, তখন আস্তে আস্তে আমরা জিনিসটাকে ইভলভ করা শুরু করেছি, সার্জিক্যাল টেকনিক্সগুলো। তো প্রথমে যেখানে সার্জারি ইউজুয়ালি যে থাইরয়েড সার্জারি করা হয়, জেনারেলি আমরা গলার সামনে এখানে একটা কাট দিয়ে আমরা গলার মধ্যে ঢুকে সার্জারিটা করতাম। তো এখন কিছু কিছু ক্ষেত্রে, সবসময় হয় না, খুব সিলেক্টিভ কেস যেগুলো থাকে, খুব আর্লি স্টেজ যেখানে অন্য কোথাও ছড়ায়নি ডিজিজটা, সেসব ক্ষেত্রে জেনারেলি এন্ডোস্কোপিক্যালি বা এই সার্জিক্যাল রোবটের মাধ্যমে আমরা এই যে স্কার্টটা যেটা মেনলি, সেটা আমি যেরকম বললাম যে বেসিক্যালি এটা যেহেতু ইয়াং ফিমেলদের হয়, তো গলার সামনের একটা স্কার অবভিয়াসলি কসমেটিক কনসার্ন যে কারোর ক্ষেত্রে, কারণ দিস ইজ আ পার্ট অফ আইডেন্টিটি, আমরা এটাকে কভার করে রাখি না জেনারেলি। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমরা এন্ডোস্কোপ বা রোবট থাকলে আমরা সামহাও এটাকে একটু রিমোটলি অ্যাক্সেস করতে পারি। রিমোট অ্যাক্সেস মানে কি হচ্ছে, ধরুন থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে, বাট আমি অ্যাক্সেস করছি শরীরের অন্য একটা অংশ থেকে বা ভেতর থেকে, যেখানে স্কারটা একদম সামনে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এন্ডোস্কোপিক্যালি বা রোবটিক্যালি মুখের ভেতর থেকেও করা যায় এই অপারেশন, বা অনেক সময় আমাদের দুই বগলের এখান দিয়েও কাট দিয়ে ঢোকা যায়। তো যেখানে
বেসিক্যালি যে ইনসিশনটা আমরা দিই সেটা খুব ছোট, রোবোটিক আর্মগুলো খুব সরু সরু হয়, আমাদের হাতের মতন না, তো খুব সরু সরু হয়, ভেতরে ক্যামেরা ঢুকে যাওয়ার পরে সেগুলোকে নড়ানো যায়। তো সেক্ষেত্রে বেসিক্যালি পুরো জিনিসটাই হচ্ছে কসমেটিক কনসার্নের জন্য। তো গলার সামনে কোনো কাট থাকলো না, কিন্তু মুখের ভেতর দিয়ে বা দুই বগলের মধ্যে দিয়ে গিয়ে রোবোটিক আর্ম বা এন্ডোস্কোপটা ঢুকিয়ে এই সার্জারিগুলো করা সম্ভব হয়। এক্ষেত্রে যেটা বলার, সমস্ত পেশেন্টদের এটা করা যায় না, কিছু কিছু এর সিলেক্টিভ ক্রাইটেরিয়া আছে। সো কোনো রোবোটিক বা এন্ডোস্কোপিক্যালি থাইরয়েড সার্জারিতে যারা ট্রেন্ড যে সার্জন, তারাই একমাত্র এই ডিসিশনটা নিতে পারবেন যে এই যে পার্টিকুলার পেশেন্ট বা যে পার্টিকুলার স্টেজে যে ডিজিজটা নিয়ে এসছে সেখানে এই সার্জারিগুলো সম্ভব কি সম্ভব না। সার্জারির ক্ষেত্রে কোনো রিস্ক কি থাকে? অবশ্যই, মানে কোনো সার্জারি রিস্ক ফ্রি হয় না। তো থাইরয়েড ক্যান্সার সার্জারির ক্ষেত্রে যেটা মেইন দুটো রিস্ক, যেটা আমরা সবসময় পেশেন্টকে বলে থাকি, একটা হচ্ছে যে আওয়াজটা বসে যাওয়া। সো বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ডটা, যেটা আমি প্রথমেই বললাম যে থাইরয়েড গ্ল্যান্ডটা একদম অবস্থিত আমাদের স্বর্ণালী বা যে ভয়েস বক্স যেটা আমরা বলি, যেটাতে আমরা কথা বলি, ঠিক তার ওপরে। তো আমরা যে কথা বলার যে নার্ভ, আমাদের দুটো কর্ড থাকে, ভোকাল কর্ড। সো দুটো ভোকাল কর্ডে দুটো নার্ভ একদম থাইরয়েডের গা লেগে, উইন্ড পাইপ যেটা আমাদের স্বরনালী আর হচ্ছে থাইরয়েড, এর মাঝখান দিয়ে ওঠে, এবং এই নার্ভটার থিকনেস হচ্ছে 0.1 থেকে 0.2 মিলিমিটার, খুবই সূক্ষ্ম এই দুটো নার্ভ ওঠে। তো এই নার্ভ দুটো একদম থাইরয়েডের সঙ্গে জড়িয়ে থাকে। তো অবভিয়াসলি নার্ভে যদি স্ট্রেচ হয় বা থাইরয়েড সার্জারির সময় ড্যামেজ হয়, আওয়াজটা একটু বসে যাওয়ার চান্স থাকে। পার্সেন্টেজ কম, উইথ এক্সপিরিয়েন্স বা যারা প্রপারলি ট্রেন্ড সার্জন, দেখা গেছে মোটামুটি এর যে অ্যাপ্রক্সিমেট সেটা 2 থেকে 3%, তো খুব বেশি নয়। আরেকটা যেটা সার্জন ছাড়া ভ্যারি করে সেটা হচ্ছে অবভিয়াসলি ডিজিজ, মানে স্টেজিংটা কতটা। যেখানে ধরুন অলরেডি খুব ছড়িয়ে গেছে, পুরো জিনিসটাকে ধরে ফেলেছে, সেখানে অবভিয়াসলি আপনি মানে অত বড় ডিজিজের মাঝখানে 0.1 মিলিমিটার বা 0.2 মিলিমিটারের নার্ভ এমনিও খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ইঞ্জুরি হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। সেকেন্ড যেটা মেইন হয় সেটা মানে আরেকটা কমপ্লিকেশন, সেটা হচ্ছে ক্যালসিয়ামের প্রবলেম। তো সেটা যেটা দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডের দুদিকে দুটো দুটো করে খুব ছোট ছোট, বলতে পারেন ডালের দানার মতন 4টে গ্ল্যান্ড থাকে, বাদিকে দুটো ডান দিকে দুটো, যেটাকে আমরা বলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারা মানে হচ্ছে আমাদের মেডিকেল টার্মে পাশে, তো থাইরয়েডের পাশে বলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো মটর দানার মতন ছোট ছোট থাকে, ডালের দানার মতন। তো সেই গ্ল্যান্ডগুলোকে প্রিজার্ভ করা এবং এই নার্ভটাকে প্রিজার্ভ করে থাইরয়েড টিউমারটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে আর্ট, থাইরয়েড সার্জারি আর্ট। তো এটা প্রপারলি ট্রেনিং, এক্সপিরিয়েন্স এগুলোর সঙ্গে হয়, এবং যখন প্রপারলি ট্রেন্ড বা এক্সপিরিয়েন্স সার্জনকে দিয়ে করায় অবভিয়াসলি কমপ্লিকেশনগুলো খুব কম থাকে। তো যেটা দেখা গেছে যে ক্যালসিয়ামের যে প্রবলেমটা, সেটাও যদি প্রপারলি ট্রেন্ড সার্জনকেও করে থাকেন, হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, তাহলে এই রিস্কটা মানে 1%-এরও নিচে। আমরা আলোচনা একদম শেষ ভাগে এসে গেছি, তাই একদম জিজ্ঞেস করি এবার আপনাকে যে আইডিয়ালি কিভাবে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা আমি সবসময় লাস্টে এটা দিয়ে শেষ করা এই জন্য ভালো, যেটা আমি সবসময় কনভে করতে চাই সবাইকে, যে ক্যান্সারের চিকিৎসা কিন্তু কোনো একজনের দ্বারা সম্ভব না, এটা প্রথম দিন থেকে জানতে হবে। যেরকম আমি প্রথমেই বললাম যে এন্ডোক্রিনোলজি থাকবে, যারা মেডিকেল পার্টটা দেখবে, আমি সার্জন, আমি সার্জারিটা দেখব, আমি এন্ডোক্রিনটা দেখতে পারবো না। সেরকম নিউক্লিয়ার মেডিসিন ফিজিশিয়ান থাকবে, যারা বেসিক্যালি আমাকে থাইরয়েড সার্জারির পরে রেডিওআয়োডিন অ্যাবলেশনটা দিয়ে হেল্প করবে যাতে ডিজিজটা ফিরে না আসে, বা বাইরে যেখানে ছড়িয়েছে, যেখানে সার্জারি সম্ভব না, সেগুলো যেন নষ্ট হয়ে যায় সেই কোষগুলো। সেরকমই রেডিওলজিস্ট একজন থাকবে, যে আমাকে বলে দেবে যে এতটা জায়গায় ছড়িয়ে আছে। আবার যে প্যাথোলজিস্ট থাকবে, সে আমাকে এফএনএসি রিপোর্টটা বলবে এই ক্যাটাগরির টিউমার আছে এর ভেতরে। তো যেটা বুঝতে পারছেন যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট একটা টিম। সো টিম অ্যাপ্রোচটা খুব নেসেসারি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড অ্যাপ্রোচ বা টিউমার অ্যাপ্রোচ। তো এই টিমটা সবসময় থাকাটা খুব জরুরি। আমরা সবসময় এটা এনকারেজ করি যে কোনো রকম ক্যান্সার পেশেন্ট আসলে, সেটা শুধু থাইরয়েড নয়, যে কোনো ক্যান্সার পেশেন্ট আসলে যেন একটা সবসময় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে তারপরে অ্যাপ্রোচ করা হয়, যাতে প্রত্যেকজন যে পেশেন্টটার প্রথম থেকে শেষ অবধি যতজন ফিজিশিয়ান বা যতজন সার্জন লাগতে পারে, যারা এই ট্রিটমেন্টটা করবে, ধাপে ধাপে করবে, প্রথমে কেউ শেষে কেউ, তারা সবাই একসাথে বসে একটা টেইলার মেড ডিসিশন দেওয়া, যাতে পেশেন্টকে বারবার বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়। তো একদিনে আসবে, সবার সঙ্গে কথা বলবে এবং পুরো ডিসিশনটা জেনে যে আমার সঙ্গে এই 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 জিনিস হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 জেনে সে যেন পেশেন্টটা বাড়িতে যায়। একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যদি কোনো বার্তা দিতে চান দর্শকদেরকে সেটা তো অবশ্যই, কিন্তু
একটা কথা আছে কি, যাদের থাইরয়েড রয়েছে শুধুমাত্র কি তাদেরই থাইরয়েড ক্যান্সার হয়, এটা কি মিথ? এটা মিথ, কারণ থাইরয়েড নডিউল যেটা মেইনলি যেখান থেকে প্রথম ক্যান্সারটা ধরা পড়ে, তো সেটা কিন্তু এখন জেনারেলি আমি যেটা বলছি যে আগে ছিল যে ফলিকুলার ক্যান্সার যখন, সেটা পুরোপুরি আয়োডিন ডেফিসিয়েন্সি, এখন আয়োডিন ডেফিসিয়েন্সি হয় না। তো পুরোটাই চলে গেছে রেডিয়েশন এক্সপোজার আর হচ্ছে কিছুটা ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক হিস্ট্রি। তো এটা কখন কার হবে, কিভাবে চেঞ্জ হবে, প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। তো ওই যে নোশনটা যে যাদের থাইরয়েড আছে তাদেরই থাইরয়েড ক্যান্সার হবে, এটা পুরোপুরি মিথ। থাইরয়েড ক্যান্সার যে কারোর হতে পারে, খুব কমন হচ্ছে ইয়াং ফিমেলদের, যেরকম আমি বারবার বলছি। সো বেসিক্যালি কোনো অস্বাভাবিক ফোলা যেটা গলার সামনে, যেটা ঢোক গিলতে গেলে ওপর নিচ করছে, আমার দর্শক বন্ধুদের একটাই বার্তা দেওয়ার যে দেরি না করে দ্রুত কোনো থাইরয়েড ক্যান্সার সার্জন বা হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন বা এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে দেখা করুন, এবং যত তাড়াতাড়ি আপনি যাবেন এই ব্যাপারটা নিয়ে, তো অবভিয়াসলি যখন তাড়াতাড়ি যাবেন স্টেজটা আর্লি থাকে ডায়াগনোসিসে, আর আর্লি স্টেজেই একমাত্র যেটা আমরা বলছি যে প্রায় 20 বছরের সার্ভাইভাল স্ট্যাটিস্টিক্স কিন্তু 90 থেকে 95%। অর্থাৎ ভালো দিকটাকে আগে বেশি মাথায় রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের দর্শকদেরকেও আরেকবার বলে রাখা, চিকিৎসক যেমনটা বললেন যে যদি কোনো ফোলাভাব দেখেন সবার আগে চিকিৎসকের কাছে যান, এবং বিশিষ্ট চিকিৎসক এক্সপার্টের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে সেটা আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনাই হলো। হেলথ প্লাস এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলার।